23শে জুলাই 2022 পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার বাড়িতে ইডি রেইড করে। Raids at the residence of TMC Mantri Partha Chatterjee. The persons being searched inside are Sri Partha Chatterjee. সাউথ ওয়েস্ট কলকাতা এবং বেলঘরিয়ার দুটো অ্যাপার্টমেন্টে ইডি 28 ঘন্টা ধরে রেইড করে আর উদ্ধার করে 50 কোটি টাকা ক্যাশ, সাথে 6 কেজি সোনা এবং 70 লক্ষ টাকার জুয়েলারি। এই ঘটনা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের নোংরা রাজনীতির মুখোশটাই খুলে দিয়েছিল তাই নয়, বরং এতদিন ধরে যে বেকার যুবক যুবতীরা চিৎকার করে বলছিল এসএসসি রিক্রুটমেন্টে স্ক্যাম হয়েছে, সেটা সরাসরি প্রমাণ করে দিয়েছিল। আর এরই ঠিক 3 বছর পর সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে বহাল রেখে এসএসসিতে রিক্রুট হওয়া 25,753 জন শিক্ষকের চাকরি সরাসরি বাতিল করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এদের মধ্যে সবাই তো আর চুরি করে চাকরি পায়নি। এদের মধ্যে এমন অনেকেই আছেন যারা রীতিমতো পড়াশুনো করে স্ট্রাগল করে তারপর চাকরি করেছিলেন। প্রশ্ন হচ্ছে তাদের সাথে কি হবে? কেন অযোগ্য চাকরি চুরিদের জন্য এই যোগ্যরা সাফার করবে? এটা কি আদৌ কোনো ন্যায় বিচার? আর এই চাকরি দুর্নীতির উপরে যারা বসে বসে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি বিক্রি করেছিল তাদের সাথে কি হবে? ইভেন যে পলিটিক্যাল পার্টির আন্ডারে এত বড় একটা স্ক্যাম হলো, আজ তারাই ভিকটিম কার্ড প্লে করছে। কোর্ট যখন বারবার যোগ্য এবং অযোগ্যদের বাছাই করতে বলেছিল, তারপরেও এসএসসি সেই লিস্ট দিতে পারেনি। আর আজ যখন সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাকেই বাতিল করে দিল, তখন আমাদের মুখ্যমন্ত্রী বলছেন আমাদের আর একটু সময় দেওয়া উচিত ছিল। আর এই সবটাই বিজেপি এবং সিপিএম এর চক্রান্ত। ভুলে যাবেন না, এরা সবাই স্কুলে পড়ায়, স্কুলগুলোর কি হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? কেন্দ্র বাংলার ক্ষতি করতে চায়। আর কেন তারা পার্থ চ্যাটার্জিকে ধরে রেখেছে? একটা দোষে কতজনকে শাস্তি দেওয়া যেতে পারে? তো একই অপরাধীর কবার শাস্তি হয়? এবার একটা ক্লাস 4-এ পড়া বাচ্চার সামনেও সবাই যদি এই নিউজগুলোকে রাখে, সেও ক্লিয়ারলি বুঝতে পারবে যে এখানে আসল দোষীকে। আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান জানিয়েই বলছি, উনি আজকের দিনে এতটাই প্রভাবশালী যে উনি যখন বলে দিলেন যে এর পেছনে বিরোধীরা দায়ী, অলরেডি তার সাপোর্টাররা এটা বিশ্বাস করে নিয়েছেন। তারাও এটাই বলছে যে এখানে দলের কোনো দোষ নেই, দোষ হচ্ছে বিরোধীদের। হিন্দি মিডিয়ায় প্রধানমন্ত্রীর সাপোর্টারদের বলা হয় অন্ধভক্ত। আচ্ছা, আপনি তাহলে একবার বলুন তো, এখানে মুখ্যমন্ত্রীর সাপোর্টারদেরকে আপনি কি বলবেন? তো বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে, আর আজ কথা হবে এসএসসি স্ক্যাম নিয়ে। এই স্ক্যামের পেছনে কাদের হাত ছিল? কাদের দোষে 26,000 পরিবার ধ্বংস হয়ে গেল? কার দোষে বাংলার লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হতে যাচ্ছে? তো চলুন শুরু করি। আর হ্যাঁ, আমাদের এই মিঠুন বলছি ইউটিউব চ্যানেলটি একদম নতুন, তাই আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এরকম লেটেস্ট আপডেটের জন্য। সময়টা ছিল 2016, মানে আজ থেকে প্রায় 9 বছর আগের কথা। WBSSC পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের জন্য একটা নোটিশ পাবলিশ করেছিল। এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে 60,000-এরও বেশি গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এইডেড স্কুল রয়েছে। আর এই সমস্ত স্কুলের টিচার বলুন বা নন টিচিং স্টাফ, এদের সবার নিয়োগই হয় WBSSCর হাত ধরে। 2016 সালে যে নোটিশটা পাবলিশ করা হয়েছিল, সেখানে মোট ভ্যাকান্সি ছিল 24,640টা। এরপর সবাই ফিস দিয়ে ফর্ম ফিল আপ করলো, পরীক্ষা হলো, ইন্টারভিউ হলো। কিন্তু শেষমেশ যখন রেজাল্ট এলো, তখন দেখা যায় 25,753 জন চাকরি পেয়েছে। মানে জাস্ট একবার ভাবুন, এটা কিভাবে সম্ভব? যখন নোটিশ বেরিয়েছিল তখন শূন্য পদ ছিল 24,640টা, কিন্তু চাকরি পেল 25,753 জন। নোটিশ বেরোনো থেকে রেজাল্ট বেরোনো পর্যন্ত এর মধ্যে সরকার একবারও ঘোষণা করেনি যে প্রায় 1,000টারও বেশি সিট তারা বাড়িয়েছে। তো প্রশ্ন হচ্ছে, এই যে এক্সট্রা সিটগুলো, এগুলো কোথা থেকে এলো? আর কিভাবে ভ্যাকান্সি থেকে মানুষ বেশি চাকরি পেয়ে গেল? আমাদের পশ্চিমবাংলা, যেখানে বছরের পর বছর ধরে ঠিকঠাক করে রিক্রুটমেন্ট হচ্ছে না, সেখানে কিভাবে ভ্যাকান্সির থেকে বেশি পরিমাণে লোক চাকরি পেয়ে গেল? আর এই ব্যাপারটা সামনে আসতেই সবার মনে ধীরে ধীরে সন্দেহ জমা হতে থাকে। সবাই বুঝতে পারছিল যে এখানে কোথাও না কোথাও একটা বড় ধরনের স্ক্যাম হয়েছে। আর 2021 সালে এই স্ক্যামের ব্যাপারটা সবার সামনে আসে। হাইকোর্টে এই এসএসসি নিয়োগ নিয়ে বেশ কয়েকটা মামলা দায়ের করা হয়। অ্যালিগেশনস ছিল যে গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শুরু করে টিচিং, নন টিচিং স্টাফ সব জায়গায় বিরাট বড় মাপের একটা দুর্নীতি হয়েছে। আর সেই 2021 সালেই হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। ইভেন 2022 সালের 17ই মে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, যিনি শিক্ষিকা পদে নিয়োগ হয়েছিলেন, তার চাকরি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাতিল করে দেন। ইভেন এতদিন পর্যন্ত তিনি যে রাজ্য সরকার থেকে বেতন পাচ্ছিলেন, সেই সব টাকা তাকে সুদসহ ফেরত দিতে বলা হয়। আর এখান থেকে কোর্টও আঁচ করতে পারছিল যে এটা ঠিক কত বড় একটা দুর্নীতি। এখনো পর্যন্ত মাত্র একজন ধরা পড়েছিল, কিন্তু এই দুর্নীতিগ্রস্ত টিচারের সংখ্যা আরো অনেক বেশি ছিল। আর এরপরেই 2022 সালের 22শে এপ্রিল সিবিআই রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামে একটা মামলা দায়ের করে।
আর তার পরের দিনই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের খাটের তলা থেকে নগদ 20 কোটি টাকা সহ প্রচুর পরিমাণে গয়না এবং চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার উদ্ধার করে ইডি। এবং সে সময় পার্থর যে স্পেশাল একজন বান্ধবী ছিলেন অর্পিতা, তাকেও অ্যারেস্ট করা হয়। আর তারপর থেকেই রাজ্যের অনেক তাবর তাবর নেতা মন্ত্রীরা এই মামলার দায়ে জেলে গিয়েছেন। সিবিআই প্রথম যখন রিপোর্ট দেয়, সেই রিপোর্টের ভিত্তিতে প্রায় 8,000 জন অযোগ্য প্রার্থীর চাকরি বাতিল করা হয়েছিল। আর এরপরই একটা বড় ঝটকা আসে 2024 সালের 22শে এপ্রিল, যখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রাশিদি 2016 সালের পুরো প্যানেলটাকে বাতিল করার ডিসিশন নিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো কেন? কারণ সিবিআই তো 8,000 অযোগ্য প্রার্থীর রিপোর্ট দিয়েছিল, তাহলে পুরো প্যানেলটা কেন বাতিল করা হয়েছিল? এর কারণ ছিল এই নিয়োগের পরতে পরতে দুর্নীতি ছিল। কিন্তু হাইকোর্টে আসার পরেই আমাদের রাজ্য সরকার বেঁকে বসে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে গ্যারান্টি দেন যে কারোর চাকরি যাবে না, এবং এক প্রকার তিনি এই দুর্নীতির বিরুদ্ধে একটা ব্যাকআপ দিচ্ছিলেন। সেদিন মুখ্যমন্ত্রীর এই কথা শুনে দুর্নীতিবাজ শিক্ষক এবং সেই ঘুষখোররা অনেক খুশি হয়েছিল। কিন্তু কথায় আছে, ধর্মের কল বাতাসে নড়ে। আর এরপরই রাজ্য হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টও রাজ্যকে তারিখের পর তারিখ দিয়েছিল এবং এসএসসিকে সুপ্রিম কোর্ট বারবার বলছিল যোগ্য অযোগ্য প্রার্থীদেরকে আলাদা করার জন্য। কিন্তু এতবার করে অর্ডার পাওয়ার পরেও এসএসসি একবারের জন্য যোগ্য অযোগ্য প্রার্থীদের কোনো লিস্ট দিতে পারেনি। কারণ এসএসসি যদি লিস্ট দিত, তাহলে কিন্তু ইনডাইরেক্টলি এসএসসি এটা স্বীকার করে নিত যে রাজ্য সরকারও এই স্ক্যামের সাথে যুক্ত, এবং রাজ্যের আরও বেশ কিছু নেতামন্ত্রী এই স্ক্যামের দায়ে জেলে যেত। দেখুন, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তারা কারো না কারোর হাত দিয়ে টাকাটা দিয়েছিল চাকরি পাওয়ার জন্য। এবার নিশ্চয়ই কোনো চুনোপুটি নেতার পক্ষে রাজ্যের সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়। এখানে নিশ্চয়ই রাজ্যের বিভিন্ন দপ্তরের অফিসার এবং নেতা মন্ত্রীরাও ইনভলভ আছে, যারা একের পর এক কাটমানি খেয়ে এই চাকরিগুলো দিয়েছিল। এবার যদি শুধুমাত্র অযোগ্যদের চাকরিটা চলে যেত, তাহলে এই অযোগ্য শিক্ষকরা যাদেরকে টাকা দিয়েছিল তাদেরকে গিয়ে ধরতো, আর কান টানলে মাথা তো আসবেই। সুতরাং ধরা পড়ে যেত যে এর পিছনে কারা কারা রয়েছে। তাই সুপ্রিম কোর্ট এসএসসিকে বারবার বলা সত্ত্বেও এসএসসি কোনো রকম কোনো লিস্ট দিতে পারেনি। শুধুমাত্র তারিখের পর তারিখ চেয়ে শুনানির ডেট পিছিয়ে দেওয়া ছাড়া এসএসসি আর কিছুই করেনি। অথচ আজ মুখ্যমন্ত্রী বলছেন তাদেরকে যদি আরেকটু বেশি সময় দেওয়া হতো তাহলে নিশ্চয়ই তারা এই লিস্ট দিতে পারতেন। তবে জানলে অবাক হবেন, 2016 সালের প্যানেলে যারা যারা পরীক্ষা দিয়েছিল, যারা চাকরি পেয়েছিল, তাদের সবার ওএমআর শিটগুলোকেও নষ্ট করে দিয়েছে এসএসসি। অথচ সরকারের নিয়ম অনুযায়ী কোনো পরীক্ষার ওএমআর শিট এইভাবে নষ্ট করা যায় না। আর যদিও নষ্ট করা হয়, তাহলে তার কোনো একটা কপি, সফট কপি বা হার্ড কপি রেখে দেওয়া হয়। কিন্তু এসএসসি সেটাও করেনি। কেন রাখেনি বলুন তো? আশা করি বুঝতেই পারছেন, কারণ এই ওএমআর শিটগুলো রাখলে এই জালিয়াতিগুলো ধরা পড়ে যেত। তাই যেহেতু ওএমআর শিটের কোনো প্রমাণ নেই, তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে। তবে যোগ্য শিক্ষকদের কাছে সুপ্রিম কোর্ট একটা রাস্তা খুলে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলছেন যে এই শূন্য পদগুলোকে আগামী 3 মাসের মধ্যে ভর্তি করতে হবে। 2016 সালে যারা যারা পরীক্ষা দিয়েছিলেন তাদেরকে আরও একটা সুযোগ দেওয়া হবে পরীক্ষা দেওয়ার, এবং তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করার আরও একটা সুযোগ পাবেন। তাদেরকে বয়সেরও ছাড় দেওয়া হবে। এছাড়া এই প্যানেলের মধ্যে বাতিল হওয়া শিক্ষকদের মধ্যে যদি কেউ এর আগে রাজ্য সরকারের অন্য কোনো পদে চাকরি করে থাকতেন, তাহলে 3 মাসের মধ্যে তারা আগের চাকরিতে ফেরত যেতে পারবেন। যারা বিশেষভাবে সক্ষম টিচার, মানে যারা হ্যান্ডিক্যাপ, তারা পুনরায় নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হওয়া পর্যন্ত বেতন পাবেন। কিন্তু অলরেডি যে সমস্ত দুর্নীতিগ্রস্ত টিচারদের আইডেন্টিফাই করা হয়েছে, তাদের প্রত্যেককে এতদিন পর্যন্ত তারা যে বেতন পেয়েছেন সব বেতনের টাকা 12% ইন্টারেস্ট সহ ফেরত দিতে হবে। কিন্তু একবার ভেবে দেখুন, এই 26,000 পরিবারের কি হবে? আর এই 26,000 শিক্ষকরা যে যে স্কুলে পড়াতেন, সেই স্কুলের স্টুডেন্টদের কি হবে? কিছুদিন পরেই বোর্ডের এক্সাম রয়েছে। সব স্টুডেন্টদের কাছে তো প্রাইভেট টিউটরও থাকে না, তাহলে তাদেরকে কে পড়াবে? রাজ্যে অলরেডি শিক্ষকের কমতি রয়েছে, তার মধ্যে 26,000 শিক্ষক আরও কমে গেল। যারা নিজেদের বাড়িতে একমাত্র আর্নিং মেম্বার ছিলেন, তাদের পরিবারের কি হবে? যার মা অসুস্থ, বাবা অসুস্থ, ছোট বাচ্চা শিশু রয়েছে, তাদের কি হবে? হ্যাঁ, এটা মানলাম যে 3 মাস পরে আবার পরীক্ষা নেওয়া হবে, কিন্তু 2016 সালে তারা যে এফোর্ট দিয়ে এক্সাম দিয়েছিলেন, এখনো কি একই রকম এফোর্ট তারা দিতে পারবেন? এত পরিমাণে মানসিক চাপ, সামাজিক চাপ, ফ্যামিলি প্রেশার পেরিয়ে কি আবারও একটা চাকরি পাওয়া সম্ভব? এটা তো গেল এসএসসির কথা। প্রাইমারি টিচার নিয়োগেও যে কত বড় দুর্নীতি হয়েছে সেটা মোটামুটি আমরা সবাই জানি। আমাদের আশেপাশে এমন অনেক লোকজন আছে যারা 8 থেকে 10 লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাদের জন্য এই এসএসসি দুর্নীতির মামলার রায় একটা ওয়ার্নিং। টেট দুর্নীতিতেও সিঙ্গেল বেঞ্চ বারবার সরকারকে বলছে যোগ্য অযোগ্য বাছাই করতে, কিন্তু এখনও সরকার কোর্টের কথায় কোনো পাত্তাই দিচ্ছে না। আর এখানে কিন্তু 26,000 নয়, এখানে রয়েছে প্রায় 32,000 মানুষের ভবিষ্যৎ।
আর এখানেও যদি রাজ্য অহংকারে অন্ধ হয়ে যায় তাহলে 32,000 মানুষের জীবনও কিন্তু ধ্বংস হবে। শিক্ষকতা আমাদের সমাজে সবথেকে সম্মানীয় পেশা। শিক্ষকরা আমাদেরকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করেন, তারা আমাদের গুরু। কিন্তু এই শিক্ষকতার মতো সম্মানীয় পেশাটাকেও কিছু স্বার্থলোভী টাকার পিশাচ আজ ঘৃণার পর্যায়ে নামিয়ে এনেছে। শিক্ষা একটা জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডটাকেই আজ ভেঙে ফেলা হচ্ছে। কারণ শিক্ষা থাকলে মানুষ প্রশ্ন করবে, ভাতার বদলে চাকরি চাইবে, দুর্নীতি নিয়ে প্রশ্ন করবে, তখন তো ক্ষমতায় টিকে থাকার রাস্তাটাই বন্ধ হয়ে যাবে। তাই এরা আজ প্ল্যানিং করে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিচ্ছে। আর এই সব কিছু আজ যে পার্টির আন্ডারে হচ্ছে সেই পার্টি আজ অন্য কাউকে দোষ দিচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন এই সব কিছুই বিরোধীদের চক্রান্ত, কেন্দ্র ইচ্ছা করে বাংলার ক্ষতি করতে চায়। কারণ তাদের ভাবা উচিত ছিল এতগুলো মানুষের চাকরি চলে যাবে, মানে খুনি খুন করলো, কিছু লোকজন মিলে সেই খুনিকে পুলিশের হাতে তুলেও দিল, কিন্তু এখানে দোষ কার? পুলিশের। কারণ পুলিশের ভাবা উচিত ছিল ওই খুনিরও তো একটা পরিবার আছে, তার কি হবে? আর সত্যি কথা বলতে আজ এই রূপকথার গল্পের মতোই বাংলার মানুষও মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করছে। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় একটা স্ক্যাম সামনে আসার পরেও বাংলার মানুষ কি তার নেতাদের জবাবদিহি করাতে বাধ্য করতে পারবে? ভেবে দেখো বাঙালি, তোমার পূর্বপুরুষরা রক্ত দিয়ে এই মাটিকে উর্বর করেছিলেন। তারা স্বপ্ন দেখেছিলেন একটা জ্ঞানভিত্তিক ন্যায়ের সমাজের, আর আজ সেই সমাজের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ইতিহাস সাক্ষী আছে, যে জাতি তার মেরুদণ্ড হারায় সেই জাতি কখনো মহৎ হতে পারে না। তাই আজ যদি তুমি নীরব থাকো, তোমার ভবিষ্যৎ কিন্তু তোমাকে ক্ষমা করবে না। শিক্ষা ব্যবস্থাকে আবারও পুনরুদ্ধার করতে হবে, নইলে এই বাংলার গৌরব ইতিহাসের পাতা পর্যন্তই সীমাবদ্ধ হয়ে যাবে। বাঙালি, আবারও সময় এসেছে মাথা উঁচু করে দাঁড়ানোর। তো বন্ধুরা, আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে, আর আপনারা দেখছিলেন মিঠুন বলছি। আজ এই কথাগুলো বললাম একজন বাঙালি হয়ে, সাধারণ বাঙালি হয়ে, যে আজও বিশ্বাস করে সত্যের জয় হবেই।